অরিন্দম সিরিজের প্রথম অভিযান রক্তশিলা উপত্যকার রহস্য প্রকৌশলী জেডার চৌধুরীর এক দুর্দান্ত রোমাঞ্চ কাহিনী। কলকাতার এক তরুণ অভিযাত্রী অরিন পিতার রেখে যাওয়া রহস্যময় কম্পাস ও ডায়েরি হাতে অজানা বিপদের পথে রওনা দেয়। হিমাচলের দুর্গম রক্তশিলা উপত্যকার লুকানো সূর্যমন্দির এবং অপ্রতিরোধ্য প্রকৃতির শক্তির রহস্যকে ঘিরে শুরু হয় শিহরণ জাগানো অভিযান। বন্ধুত্ব, সাহস ও অজানার প্রতি তৃষ্ণা এই গল্পের মূল সুর। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, অরিন্দম সিরিজের প্রথম অভিযান রক্তশিলা উপত্যকার রহস্য। কলকাতার এক ঘিঞ্জি গলি, পুরনো দোতলা বাড়িটার ছাদের ঘরে অরিন্দমের জগৎ। দেওয়াল জুড়ে পুরনো মানচিত্র, তাকে সাজানো ভ্রমণ কাহিনী আর বাবার দেওয়া একটা পুরনো গ্লোব। 23 বছরের যুবক অরিনের কাছে এই ঘরটা শুধু আশ্রয় নয়, তার স্বপ্নের উড়ানক্ষেত্র। ছোটবেলায় বাবার মুখে শোনা সমুদ্র আর পাহাড়ের গল্পগুলো তার রক্তে মিশে গেছে। বাবার মৃত্যুর পর সেই গল্পগুলোই তার জীবনের একমাত্র চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। সেদিন ছিল এক মেঘলা বিকেল। অরিন তার দাদার দেওয়া পুরনো পিতলের কম্পাসটা নিয়ে নাড়াচাড়া করছিল। এটা শুধু একটা যন্ত্র নয়, তার কাছে এটা তার দাদার আশীর্বাদ। কম্পাসটার কাঁটাটা মাঝে মাঝে কেমন যেন কেঁপে উঠত, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। অরিন মন দিয়ে দেখছিল, কাঁটাটা স্থির হয়ে উত্তর দিকে নির্দেশ করার বদলে হালকা কাঁপছিল। তার মনে হল এটা কোনো সাধারণ কম্পাস নয়, এর মধ্যে লুকিয়ে আছে কোনো অজানা রহস্যের হাতছানি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। অরিন একটু অবাক হল, কারণ এই অসময় তার কাছে কেউ আসে না। দরজা খুলতেই সে দেখল একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোককে দেখে কোনো লাইব্রেরির পুরনো বইয়ের পাতার মতো মনে হল। তুমি কি অরিন্দম সেন? ভদ্রলোকের গলার স্বরটা বেশ গভীর। অরিন মাথা নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন, আমার নাম প্রফেসর অনিশ চৌধুরী। আমি একজন প্রত্নতত্ত্ববিদ, তোমার বাবার বন্ধু ছিলাম। বাবার বন্ধুর কথা শুনে অরিন অবাক হল। সে কোনোদিন এই মানুষটিকে দেখেনি। সে সম্মানের সঙ্গে প্রফেসরকে ভেতরে আসতে বলল। প্রফেসর চৌধুরী ঘরে ঢুকে চারদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। অরিনের মানচিত্রের সংগ্রহ দেখে তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। তিনি বললেন, তোমার বাবা বলতেন ছেলের রক্তে নাকি অভিযানের নেশা, দিখে তাই মনে হচ্ছে। অরিন লজ্জিত হেসে বলল, বাবার গল্পগুলি আমার অনুপ্রেরণা, কিন্তু আপনি হঠাৎ আমার কাছে? প্রফেসর চৌধুরী তার হাতের পুরনো চামড়ার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলেন। ডায়েরিটার পাতাগুলো হলদে হয়ে গেছে, চামড়ার বাঁধাইটাও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। তিনি ডায়েরিটা অরিনের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার বাবার ডায়েরি, তার শেষ অভিযানের কথা এখানে লেখা আছে। অরিন কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা নিল। তার বাবা যে একজন ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন তা সে জানত, কিন্তু তিনি যে কোনো গোপন অভিযানেও যেতে পারেন তা তার জানা ছিল না। তোমার বাবা হিমাচলের এক প্রত্যন্ত অঞ্চলে রক্তশিলা উপত্যকার কথা জানতে পেরেছিলেন। লোকমুখে শোনা যায় সেখানে নাকি এক প্রাচীন সূর্য মন্দির আছে, যার অস্তিত্ব মানচিত্রে নেই। সেই মন্দিরে নাকি এমন এক সূর্যকান্ত মণি রাখা আছে, যা দিয়ে নাকি প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। প্রফেসরের কথাগুলো অরিনুর বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। রক্তশিলা উপত্যকা, সূর্যকান্তমণি, এই নামগুলো সে প্রথমবার শুনছে। প্রফেসর বলে চললেন, তোমার বাবা সেই মন্দিরের খোঁজে গিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। এই ডায়েরিটা তার এক সঙ্গীর মাধ্যমে আমার কাছে পৌঁছায়। এতে তিনি তার যাত্রাপথের বিবরণ লিখে গেছেন। অরিনের চোখ জ্বলে ভরে এলো। তার বাবা একজন অভিযাত্রী ছিলেন, আর সেই অভিযানে গিয়েই তিনি হারিয়ে গেছেন। সেই এতদিন জানত তার বাবা অসুস্থতার কারণে মারা গেছেন। ডায়েরির একটা পাতা খুলে অরিনের সামনে ধরলেন। সেখানে একটা মানচিত্র আঁকা ছিল, আর তার পাশে লেখা ছিল কিছু সাংকেতিক চিহ্ন। তোমার বাবা এই মানচিত্রটা তৈরি করেছিলেন, কিন্তু তিনি এর শেষ পর্যন্ত পৌঁছতে পারেননি। আমার বিশ্বাস তুমি পারবে, প্রফেসর চৌধুরী বললেন। অরিন মানচিত্রটার দিকে তাকিয়ে থাকল। তার বাবার অসমাপ্ত অভিযান শেষ করার একটা তীব্র ইচ্ছা তার মনের মধ্যে জেগে উঠল। সে তার গলার কম্পাসটার দিকে তাকাল।
কাঁটাটা তখনও হালকা কাঁপছিল। প্রফেসর বললেন, এই অভিযান সহজ হবে না। পথ ভীষণ দুর্গম আর বিপজ্জনক। সেখানে এমন কিছু শক্তি আছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। অরিন দৃঢ় গলায় বলল, আমি যাব। তার উত্তর শুনে প্রফেসর চৌধুরীর মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি জানতাম তুমি রাজি হবে। তোমার বাবাও তোমার মতোই সাহসী ছিলেন। তবে তুমি একা নও, তোমার সঙ্গে আরও দুজন যাবে। একজন শেরপা, যার নাম নরবু, সে ওই অঞ্চলের সমস্ত পথ চেনে। আর একজন আমার ছাত্রী শিয়া, সে প্রাচীন লিপি আর সংকেত নিয়ে গবেষণা করে। পরদিন সকালে অরিন তার পুরনো চামড়ার ব্যাকপ্যাকটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। তার গলায় দুলছে দাদার দেওয়া কম্পাস, আর ব্যাগের ভেতরে বাবার সেই পুরনো ডায়েরি। কলকাতা ছেড়ে সে রওনা দিল হিমাচলের এক অচেনা গ্রামের দিকে, যেখান থেকে শুরু হবে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিযান। কয়েকদিনের দীর্ঘ ট্রেন যাত্রার পর অরিন পৌঁছাল হিমাচলের এক ছোট্ট পাহাড়ি শহর ধর্মশালায়। এখান থেকেই তার যাত্রা শুরু হওয়ার কথা। কথা অনুযায়ী প্রফেসর চৌধুরীর পরিচিত একজন লোক তাকে এখান থেকে রক্তশিলা উপত্যকার কাছাকাছি একটা গ্রামে পৌঁছে দেবে। ধর্মশালার বাজারে অরিন নরবু আর শিয়ার জন্য অপেক্ষা করছিল। নরবুকে সে সহজেই চেনে ফেলল, শক্তপোক্ত চেহারা, মুখে অভিজ্ঞতার ছাপ। কিন্তু শিয়াকে দেখে সে একটু অবাক হল। মেয়েটি দেখতে রোগা, চোখে চশমা আর হাতে সবসময় একটা বই। অরিনের মনে হল, এই মেয়ে কি দুর্গম পাহাড়ি পথে চলতে পারবে? নরবু অরিনের সঙ্গে হাত মিলিয়ে বলল, তোমার কথা প্রফেসর সাহেব বলেছেন, তোমার বাবার মতো সাহস আছে তোমার। শিয়া বই থেকে মুখ না তুলেই বলল, শুধু সাহস দিয়ে সব হয় না, বুদ্ধিও লাগে। তার কথায় অরিন একটু আহত হলেও কিছু বলল না। সে জানে এই যাত্রাপথে সবার সঙ্গে মানিয়ে চলতে হবে। তাদের তিনজনের দলটা একটা পুরনো জিপে করে রওনা দিল তাদের গন্তব্যের দিকে। পথ যত এগোতে লাগল, রাস্তা ততই দুর্গম হতে থাকল। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাত। জিপটা যখন তাদের শেষ গন্তব্যে পৌঁছাল, তখন সূর্য ডুবতে বসেছে। সামনে একটা ছোট্ট গ্রাম, আর তার পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রক্তবর্ণের পাহাড়ের সারি। সূর্যাস্তের আলোয় সেই পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল যেন তাদের গা দিয়ে রক্ত ঝরছে। নরবু পাহাড়ের দিকে তাকিয়ে বলল, ওই হলো রক্তশিলা পর্বত, আর এর ওপারেই আছে সেই উপত্যকা। গ্রামের প্রধান তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। রাতের ক্যাম্প ফায়ারের পাশে বসে অরিন তার বাবার ডায়েরিটা খুলে বসল। ডায়েরির পাতায় পাতায় বাবার হাতের লেখা। তিনি লিখেছেন, এই উপত্যকায় এমন এক শক্তি আছে যা মানুষের বোধের বাইরে। এখানের বাতাস যেন ফিসফিস করে কথা বলে। ডায়েরি পড়তে পড়তে অরিন অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ তার কাঁধে কারোর হাতের স্পর্শে সে চমকে উঠল। তাকিয়ে দেখল শিয়া দাঁড়িয়ে আছে। শিয়া তার পাশে বসে শান্ত গলায় বলল, আমি তোমার বাবার অসমাপ্ত কাজকে সম্মান করি, কিন্তু আবেগ দিয়ে এই অভিযান জেতা যাবে না। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। অরিন শিয়ার চোখের দিকে তাকিয়ে দেখল, সেখানে বুদ্ধির ঝিলিকের পাশে একটা অদ্ভুত দৃঢ়তা রয়েছে। সে বুঝতে পারল শিয়াকে সে ভুল বুঝেছিল। এই মেয়ে শুধু বইয়ের পোকা নয়, তার মধ্যে কিছু একটা বিশেষত্ব আছে। অরিন বলল, আমি জানি, আমরা সবাই মিলে এই অভিযান সফল করব। পরদিন সকালে তারা তিনজন যাত্রা শুরু করল রক্তশিলা উপত্যকার দিকে। নরবু পথ দেখি আগে আগে চলছিল। অরিনের হাতে বাবার ডায়েরি আর কম্পাস, আর শিয়া চারপাশের পরিবেশ খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছিল। পাহাড়ের গা বেয়ে ওঠার পথটা ছিল ভীষণ কঠিন। সরু পাথুরে পথ, একটু পা ফসকালেই গভীর খাদে পড়ে যাবার ভয়। অরিন তার শারীরিক সক্ষমতা দিয়ে বারবার শিয়াকে সাহায্য করছিল। হঠাৎ অরিনের কম্পাসটা খুব জোরে কাঁপতে শুরু করল। কাঁটাটা কোনো নির্দিষ্ট দিকে স্থির হচ্ছিল না, বরং বনবন করে ঘুরছিল। নরবু অবাক হয়ে বলল, এখানে নিশ্চয়ই কোনো শক্তিশালী চৌম্বকক্ষেত্র আছে। আমার কম্পাসও কাজ করছে না। শিয়া পাথরের গায়ে আঁকা কিছু প্রাচীন চিহ্ন দেখিয়ে বলল, এই চিহ্নগুলো সাধারণ নয়, এগুলো কোনো প্রাচীন সভ্যতার সংকেত।
তারা যত এগোচ্ছিল চারপাশের পরিবেশ ততই রহস্যময় হয়ে উঠছিল। বিকেলের দিকে তার একটা গিরিপথের মুখে এসে পৌঁছাল। গিরিপথের প্রবেশপথে দুটো বিশাল পাথর এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো দৈত্য পাহারায় রয়েছে। নুরবু বলল, এই গিরিপথ পার হলেই আমরা উপত্যকায় পৌঁছাব, কিন্তু গ্রামের লোকেরা বলে এই গিরিপথে সূর্যাস্তের পর অশুভ শক্তি জেগে ওঠে। অরেন দেখল গিরিপথের ভেতরে অন্ধকার জমে উঠেছে। তার বাবার ডায়েরিতেও এই গিরিপথের কথা লেখা ছিল। তিনি লিখেছিলেন, এখানে দিনের আলোতেও অন্ধকার, বাতাস ভারী, যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছে। অরিন তার ব্যাকপ্যাক থেকে টর্চ বের করে বলল, আমাদের আজ রাতেই এই গিরিপথ পার হতে হবে, কালকের জন্য অপেক্ষা করলে বিপদ বাড়তে পারে। তার সাহসিকতায় নুরবু আর শিয়া দুজনেই অবাক হল। তারা অরেনের নেতৃত্বে সেই অন্ধকার গিরিপথের মধ্যে প্রবেশ করল। তাদের সামনে এক অজানা রহস্যময় জগতের দরজা খুলে গেল। তারা জানে না এই গিরিপথের ওপারে তাদের জন্য কি অপেক্ষা করছে। অন্ধকার গিরিপথের গভীরে প্রবেশ করে অরিন, নুরবু ও শিয়া জানে না পরবর্তী বাঁকেই তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য। রক্তশিলা উপত্যকার রহস্য কি শেষ পর্যন্ত উন্মোচিত হবে? অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।